মেডিকেলে চান্স পেতে বুকে অনেক সাহস লাগে, বুকে পাঠা থাকা লাগে, ঠিক আছে। অর্গানিকটা ইনশাল্লাহ এবার যে 6টা না 7টা মনে হয় কোশ্চেন ছিল, 5টা না 6টা, সবগুলো আলহামদুলিল্লাহ পেরেছিলাম। এই বড় বিষয় হচ্ছে আমি বায়োলজিতে 30টাই পারছিলাম। এই পরীক্ষার হলে ভাই আপনার কথা আমার একবার হলেও মনে পড়ছে, কোচিং এ যে আমি পরীক্ষা দিতাম আমার কিন্তু অনেক বেশি মার্ক আসতো তা না, কারণ এগুলো মাস্ট টু নো, এগুলো করতেই হবে। এগুলা ছাড়া পরীক্ষার হলে যাওয়া উচিত না, পরীক্ষার দরকার হলে পরে দিতে হবে, কিন্তু এগুলা পরে যেতে হবে। তো আপনি যে সময় বলতেন এগুলো আমি আসলে নিজেকে ট্র্যাক করতে পারতাম যে না, আমি আসলে ঠিক লাইনেই আছি, যে এই অনুশীলনী সলভ না করে আসলে ভালো করা পসিবল না। অনুশীলনী যদি কারো ক্লিয়ার না থাকে, মানে তার মেডিকেল মনে করেন যে শেষ। আপনার গাইডলাইন গুলো আসলে ভাইয়া অনেক ইফেক্টিভ ছিল। এবার পরীক্ষায় ছিল সোনালী বর্ণহীন সোডিয়াম যে দেখাই, এটা এই টাইপের, এটা আমি পেরেছিলাম আপনার ওই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে আমাদের রিফাত, যে কিনা হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেলে চান্স পাইছে। আজকে আমরা তার থেকে তার গল্পগুলো শুনবো, কিভাবে সে মেডিকেলে চান্স পেয়েছে, তার মেডিকেলে চান্স পাওয়ার পিছনে কি কি রহস্য আছে, প্রত্যেকটা বিষয় সে কিভাবে প্রস্তুতি নিয়েছিল আর কি। তো আমরা প্রথমে রিফাত থেকে রিফাতের পরিচয়টা জানবো, রিফাত কোন মেডিকেলে চান্স পেয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এবছর রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমি সেকেন্ড টাইমার ছিলাম। আমার মার্ক এসেছিল 79 3 কাটার পরে, আর র্যাঙ্ক হচ্ছে 1636। তো আচ্ছা রিফাত, এই যে ফার্স্ট টাইম যে চান্স হ্যাঁ পাওয়া নাই, ফার্স্ট টাইম আসলে কি কি ভুল করছিলা, আর সেকেন্ড টাইম যে চান্স পাই গেছে আল্লাহর রহমতে, ফার্স্ট টাইমে কি কি ভুল ছিল যার কারণে তুমি চান্স পাও নাই? হ্যাঁ, আমার ভুল ছিল স্ট্র্যাটেজিতে। ফার্স্ট টাইম আমি যেটা মনে করি, যেমন অনুশীলনীতে গুরুত্ব না দেয়া, তারপরে হচ্ছে বায়োলজি লাইন বাই লাইন না পড়া, অনুশীলন বায়োলজি আর কি বেসিক না বুঝে মুখস্থ করতে যাওয়া, আর হচ্ছে মেইনলি জিকে ইংলিশে গুরুত্ব না দেওয়া। জিকে ইংলিশে গুরুত্ব না দেওয়ার জন্য ওইখানে আমার, মানে আমি মেইনলি প্রিপারেশন ছিল আমার 75 মার্কে মেইনলি, যেটা 75 মার্কে প্রিপারেশন নিলে আসলে কখনোই মেডিকেলে চান্স পাওয়া পসিবল না। আর বায়োলজি কোশ্চেন প্রথমবার আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম, সেবার বায়োলজি কোশ্চেন অনেকটা আমার কাছে হার্ড লাগছিল, যে জন্য আমি আর কি পরীক্ষার হলে বসে সেগুলো আমি ঠিকঠাক অ্যান্সার করতে পারিনি। ফিজিক্স কেমিস্ট্রি যতটাই না করেছিলাম, তারপরে হচ্ছে আমার জৈব রসায়নে অনেকটা গ্যাপ ছিল, যার কারণে আমি জৈব রসায়নটা ঠিকঠাক অ্যান্সার করতে পারিনি। সেইটাই আমি মনে করি যে এইগুলোর জন্য আমার অনেক মার্ক কমে গেছিল। মার্ক ছিল 57.25 ফার্স্ট টাইমে। আর সেকেন্ড টাইমে চান্স পাওয়ার, কিন্তু ফার্স্ট টাইমে যে নাম্বারটা পেয়েছো তার চেয়ে এখন আল্লাহর রহমতে অনেক অনেক নাম্বার পেয়েছো। হ্যাঁ ভাইয়া, অনেক অনেক অনেক। আমি আসলে এই একদিন ইউটিউবে সার্চ করছিলাম যে অর্গানিক সম্পর্কে, মানে মেডিকেলের অর্গানিক এরকম টাইপের একটা ভিডিও, মানে কিভাবে অর্গানিকটা ক্লিয়ার করতে হয় এরকম। তো আপনার একটা ভিডিও আমার সামনে আসছিল, যে এখানে হয়তো বা একটা কমিউনিটি ট্যাবে পোস্ট ছিল খুব সম্ভবত, যে আপনার একটা কোর্স আসতেছে ভাইয়া, সেইটাতে আমি এনরোল করছিলাম। আপনি হচ্ছে মোটে 8টা ভিডিও দিছিলেন খুবই শর্ট টাইমে, 20 মিনিট 10 মিনিট এরকম করে। সেগুলো আমি সবগুলো দেখে ওইগুলো আমি ক্লিয়ার করে আমার অর্গানিকটা ইনশাল্লাহ এবার যে 6টা না 7টা মনে হয় কোশ্চেন ছিল, 5টা না 6টা, সবগুলো আলহামদুলিল্লাহ পেরেছিলাম এবার অ্যাডমিশনের পরীক্ষাতে। তো আলহামদুলিল্লাহ। তো আমরা এখন শুনতে পাচ্ছি আসলে এই যে তুমি মেডিকেলের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিভাবে পড়ছো, কিভাবে মানে গোছানো হ্যাঁ একটা প্রিপারেশন নিয়েছিলা? হ্যাঁ, তো ফার্স্ট টাইমে যেহেতু সেকেন্ড টাইমার, অনেক একটা লং লং টাইম প্রিপারেশন ছিল। তো শুরুতে আমি হচ্ছে ফিজিক্সটা আমি প্রথমের দিকে, যে টাইমে আমি সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করি, তখন আমি ফিজিক্সটা আগে ক্লিয়ার করেছিলাম। আমি বলবো যে আমি একটা হাইব্রিড স্টুডেন্ট। তারপরে ধীরে ধীরে কেমিস্ট্রির দিকে আসি, আর তারপরে শেষের দিকে আসে বায়োলজি। কারণ বায়োলজি জিনিসটা হয় কি, বায়োলজি চর্চার উপর না রাখলে এটা ভুলে যেতে থাকি আমি, মানে আমার ক্ষেত্রে এরকম হয়। বারবার না পড়লে আমি মনে রাখতে পারি না বায়োলজি। আর ফিজিক্স আমি বেশি দিন মনে রাখতে পারি, সেজন্য আমি প্রথম দিকে ফিজিক্সটাই ক্লিয়ার করছিলাম। সেই ক্ষেত্রে আমি প্রথমে বইয়ের দাগানো লাইন পড়েছি, আর অনুশীলনী আমি সলভ করার চেষ্টা করেছি ইসাক স্যার এবং তপন স্যার ফিজিক্সের ক্ষেত্রে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার, ইসাক স্যার, কবির স্যার, এটাই আমি মানে সলভ করেছিলাম। আর বায়োলজির ক্ষেত্রে আমি অনুশীলনী সলভ করেছিলাম মাজেদা ম্যাডামের, তারপরে হচ্ছে আজমল স্যারের যে বইয়ের পিছনে বোর্ড কোশ্চেন আছে সেগুলো, তারপরে হচ্ছে বোটানির ক্ষেত্রে বোর্ড কোশ্চেন সলভ করছিলাম মেইনলি।
এরকম করে আর কি সলভ করছি। মেডিকেলের সায়েন্স পড়ার ক্ষেত্রে তোমার অনুশীলনের যে এমসি গুলা সেগুলো সলভ করা কতটুকু গুরুত্বপূর্ণ? ভাই এটা আমি বলবো যে 100% যদি থাকে, এর থেকে যদি মোর দেন বেশি থাকে এইরকম। কারণ এইবারও মানে মেডিকেল পরীক্ষার দিকে দিতে যেয়ে দেখি সব ভাই ফিজিক্স কেমিস্ট্রি একদম অনুশীলনী, বেশিরভাগ কোশ্চেন। কেমিস্ট্রি হয়তো একটু কম আসছে, কিন্তু যেগুলো অনুশীলনী বাদে আসছে ওগুলো একদম বেসিক কোশ্চেন, মানে ওইগুলা পারা একদম ইজি। আর হচ্ছে ফিজিক্স তো মোটামুটি সব অনুশীলনী থেকেই তুলে দিছে। অনুশীলনী ছাড়া, অনুশীলনী যদি কারো ক্লিয়ার না থাকে, মানে তার মেডিকেল মনে করেন যে শেষ, সম্ভব না, চান্স পাওয়া পসিবল আমরা না, যদি দেখবে দেখি যে যে জানা জিনিস। বিভিন্ন কোচিংয়ে যে বিভিন্ন এক্সাম নেয় তারা কিন্তু হচ্ছে 19 এমসিকিউ খুবই কম পরিমাণে দেয়। মেন বই থেকে এক্সট্রা বই থেকে বিভিন্ন তথ্য দিয়ে হচ্ছে কোশ্চেনটা ভরা রাখে। তো এক্ষেত্রে তুমি জুনিয়রদেরকে কি বলবা? আসলে 19 এমসিকিউ পড়ার জন্য তোমার যদি 100% মধ্যে যদি তুমি যদি রেট করো তাহলে সেটা কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমি বলবো যে জুনিয়রদেরকে বলবো, কোচিং এ যে আমি পরীক্ষা দিতাম আমার কিন্তু অনেক বেশি মার্ক আসতো তা না, কারণ ওইখানে বইয়ের লাইন থেকে কোশ্চেন তুলতো, এক্সট্রা রাইটার থেকে কোশ্চেন তুলতো, অনেক কোশ্চেন ছিল যেগুলো আমি কখনো দেখিই নাই জীবনে। তো আর যে সময় আমি অনুশীলনীতে এক্সাম দিতাম তখন দেখতাম আমার মার্ক মোটামুটি 80+ থাকতো। কখনো কখনো 90 মানে টাচ করতো, এরকম ছিল কয়েকটা এক্সাম। তো হচ্ছে জুনিয়রদেরকে আমার সাজেস্ট থাকবে, তোমরা যাদের কোচিং এ যে লাস্টের দিকে ফাইনাল মডেল টেস্ট দিবা, সেখানে যে যখন তোমরা দেখবা যে তোমাদের মার্ক কম আসতেছে, হতাশ হওয়া যাবে না আর কি। তোমাদেরকে অনুশীলনী মানে ঠান্ডা মাথায় অনুশীলনী সলভ করতে হবে। এবং অনুশীলনীর ক্ষেত্রে আমি বলবো তোমরা মুখস্থ করতে যাবা না, বুঝে বুঝে সলভ করতে হবে। কারণ না বুঝে পরীক্ষার হলে তুমি যদি মুখস্থ করে যাও, তাহলে তুমি কখনোই এগুলা মনে করতে পারবা না। কিন্তু কিছু কিছু তাহলে আমরা জিনিস হয়তো মুখস্থ করতে পারো। মার্কস কোনো ম্যাটার করে না মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে। যদি ভালো করে মেন বইটা হ্যাঁ, পড়ে হ্যাঁ, অনুশীলনী পড়ে তাহলে কিন্তু মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। কোচিং এর মার্কস কখনো ম্যাটার করে না। একটা স্টু ম্যাটার মেডিকেলে করে চান্স। না। তো রিপা তুমি হ্যাঁ, জিক আমার এক ইংলিশ ক্লিয়ার হ্যাঁ করছিলা? ভাইয়া। জিক জিকে ইংলিশটা ইংলিশ ক্লিয়ার। বলতে আমি, হ্যাঁ, হ্যাঁ, আমি মেইনলি এমপি থ্রি বই, এমপি থ্রি বই থেকে আমি জিকে কভার করছি। আর ইন্টারন্যাশনাল আমি আল্লাহর উপর ছেড়ে দিছিলাম, এটা আমার দ্বারা সম্ভব না, আমি কিছুই পড়ি না ইন্টারন্যাশনাল। ইসরায়েল আর হচ্ছে ফিলিস্তিনের, যেটা আমি আন্দাজে দাগাই আমার ঠিক হয়ে গেছে, লাখ ফেভার করছিল। আর আরেকটা ছিল কি জানো, সেটা আমি পারিনি, ওটা দাগাইনি। আর আমি ইংলিশের ক্ষেত্রে যেটা বলি, আমি হচ্ছে মাস্টার বই সলভ করছিলাম। মাস্টার বইয়ের মোটামুটি 3 বার আমি সলভ করছিলাম খুব ভালোভাবে। আর জিক ইংলিশের ক্ষেত্রে তোমার মেডিকেল, ডেন্টাল এবং বিসিএস এর যে কোশ্চেন গুলা এগুলো সলভ করা কতটুকু গুরুত্বপূর্ণ? ভাই এগুলার থেকে হুবহু তুলে দেয়, এবং এগুলা মানে একদম হুবহু তুলে দেয়। এগুলা সলভ না করে যাওয়া মানে নিজে উম, পরীক্ষার নিজের হলে পায়ে অন্যদের নিজে থেকে পিছিয়ে থাকা, নিজের পায়ে নিজে কুড়াল মারা, এই টাইপের। এগুলা ভাই অবশ্যই মাস্ট, কিছু যদি থাকে যে মাস্ট টু নো, এগুলো হচ্ছে মাস্ট টু নো। অনুশীলনী, এমসিকিউ, তারপরে হচ্ছে বিসিএস, বিগত বছরের ভার্সিটি চাকরি, এগুলার কোশ্চেন, এগুলো হলে মাস্ট টু নো, এগুলা করতেই হবে। এগুলা ছাড়া পরীক্ষার হলে যাওয়া উচিত না, পরীক্ষা দরকার হলে পরে দিতে হবে, কিন্তু এগুলা পরে যেতে হবে আমি মনে করি। যারা পরীক্ষা দেয় বা যারা পরীক্ষা দিবে সেকেন্ড টাইম, ওরা অনেকে মনে করে কি সেকেন্ড টাইম দিয়ে আসলে চান্স পাওয়াটা অনেক টাফ ব্যাপার। কিন্তু এই যে সেকেন্ড টাইম দিয়েও যে ভালো মেডিকেলে চান্স পাওয়া যায় তার জনম উদাহরণ হচ্ছে আমাদের রিপাত। রিপাত কিন্তু সেকেন্ড টাইম দিয়েও ভালো একটা মেডিকেল চান্স পেয়েছে। এখন রিপাত যারা সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম দিবে আর যারা বা ভিডিও তোমার দেখবে তাদেরকে তুমি কিছু কথা বলো, 4-5টা পয়েন্ট বলো যে কথাগুলো অবলম্বন করে বা যে স্টেপ গুলো ফলো করলে তার হচ্ছে মেডিকেলে চান্স পাবে। জাস্ট টু দা পয়েন্ট 4-5টা পয়েন্ট বলবা একদম শর্ট করে। হুম, হুম, একদম শর্ট করে যদি আমি বলি, প্রথমে তোমাদেরকে অবশ্যই অবশ্যই দাগানো লাইন পড়তেই হবে, পড়তে হবে, এবং সেগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এবং মুখস্থ করতে হবে। উম, যেগুলো তুমি না বুঝবে সেগুলো মুখস্থ করবা। দেন তুমি তোমার কাছে যেগুলো আছে, যে বইগুলোই আছে সবগুলোর অনুশীলনী করার চেষ্টা করবা। কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি ইসাক স্যার এবং তপন স্যার, আর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি হাজারি স্যার এবং কবির স্যার, এই কয়টা সলভ করতে হবে। আর বায়োলজির ক্ষেত্রে, জুলজির ক্ষেত্রে মাজেদা ম্যাডামের বই অবশ্যই করতে হবে, কারণ ওইখানে বোর্ড কোশ্চেন থাকে। সময় থাকলে তুমি নূরে পারভিন ম্যাডামের যে বইটা আছে সেটা দেখতে পারো। আর সাথে আজমল স্যারের পিছনে যে বোর্ড কোশ্চেন গুলো থাকে সেটা দেখতে হবে। আর বোটানির ক্ষেত্রে তুমি আলিম স্যারের বইয়ের এমসিকিউ দেখতে হবে এবং বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হবে। আর বোর্ড কোশ্চেন মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোর ক্ষেত্রেই বোর্ড কোশ্চেন 2016 সাল থেকে মেবি আছে, 16 সাল কি 15 সাল, এইটা থেকে
বাদ বাকি সাল পর্যন্ত এগুলো সলভ করতে হবে। তাহলে একটা ভালো আইডিয়া হয়ে যায় কি টাইপের কোশ্চেন আসে, কারণ বোর্ড কোশ্চেনটাই মেইনলি মেডিকেল স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়। আর জিকে ইংলিশের ক্ষেত্রে অবশ্যই ইংলিশের ক্ষেত্রে আমি যেটা বলবো, মাস্টার বই মাস্ট, কিংবা অ্যাপেক্স, যেটাই দুইটাই ভালো বই। আমার কাছে দুইটাই ছিল, কিন্তু আমি মাস্টার সলভ করছি কারণ এটা আমার কাছে ভালো মনে হয়েছে, গোছানো মনে হয়েছে। আর জিকে সব বই ভালো আমার কাছে। MP3-তে কোশ্চেনটা একটু মানে মনে রাখার ক্ষেত্রে সহজ ছিল এবং কম এমসিকিউ ছিল, সেই জন্য আমি আর কি MP3টাই প্রেফার করি। MP3 অনেকে জোবাইর জিকে প্রেফার করে, জোবাইর জিকে অনেক ভালো বই, সবগুলো কমন আসে, এগুলো থেকে দুইটা বই ভালো। আর আমি যেটা বলবো, বারবার রিভিশন দিতে হবে। লাস্ট 1 মাসের ক্ষেত্রে যতবার পারা যায় রিভিশন দিতে হবে। আর ডেলি প্রচুর এক্সাম দিতে হবে এবং ইরর ফাইন্ডিং করতে হবে। আমি আমার ইরর ফাইন্ডিং এর জোরেই আমি মনে করি যে আমি মেডিকেলে চান্স পাইছি। মোটামুটি আমি লাস্ট 15 দিনে 50+ এক্সাম দিয়েছিলাম এবং ওইখানে আমি যেগুলা টপিক পারি না ওইগুলাই আমি ক্লিয়ার করছিলাম এবং মেডিকেল এক্সামে আমি মোটামুটি সবগুলাই। আর সবচেয়ে ভাইয়া বড় বিষয় হচ্ছে আমি বায়োলজিতে 30টাই পারছিলাম। এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট ছিল চান্স আচ্ছা। পাওয়ার ক্ষেত্রে। আর এই যে আমাদের যে ক্লাসগুলা বা আমাদের যে গাইডলাইন গুলা এগুলো কতটা ইফেক্টিভ ছিল বা কতটা হেল্পফুল ছিল? হ্যাঁ, আমি যদি বলি ভাই, আমার হচ্ছে লিমিটেড টাইম, আমার যে ওই টাইমে অ্যাডমিশন টাইমে আমার কাছে ফোন ছিল না। আমার কাছে শুধু একটা ল্যাপটপ ছিল, যেটাতে আমি আপনার খাওয়ার সময় আমি যেটা অন করতাম। তো অন করার সময় আমি হচ্ছে আপনার মেসেঞ্জার গ্রুপে ছিলাম। ওইখানে আমি আপনার ভিডিওটা অন করতাম আর দেখতাম যে আপনি আসলে কি বলতেছেন। আসলে আপনি যেগুলো বলতেন আমি ঠিক ওই টাইপেরই জিনিসগুলাই আমি করতেছিলাম এতদিন। তো আপনি যে সময় বলতেন এগুলো আমি আসলে নিজেকে ট্র্যাক করতে পারতাম যে না, আমি আসলে ঠিক লাইনেই আছি। মানে ট্র্যাকার হিসেবে এটা আমার কাজ করছে যে আসলে ঠিক এইগুলো করলেই চান্স হবে, যেহেতু ভাইয়া বলতেছে। কারণ পরীক্ষার হলে ভাইয়া আপনার কথা আমার একবার হলেও মনে পড়ছে যে এই অনুশীলনী সলভ না করে আসলে ভালো করা পসিবল না, মার্ক মার্ক তোলা। কারণ বায়োলজিও এবার মোটামুটি অনুশীলনী টাইপেই ছিল, হয়তো একটু পেঁচিয়ে দিয়েছে, একটু ঘুরাইয়া দিছে, কিন্তু ওই অনুশীলনী ওইগুলা মেইনলি আমার কাছে মনে হয়েছে। আর ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী তো ছিলই, কিন্তু জিকেটা একটু আলাদা মনে হয়েছে। কিন্তু ভাই জিকে যেহেতু এবার একটু আমাদের সবকিছুই চেঞ্জ হওয়ার কাহিনী তো, জুলাই গণ অভ্যুত্থানের জন্য আর কি, অভ্যুত্থানের জন্য যেটা চেঞ্জ হয়েছে সেই জন্য একটু চেঞ্জ হবে, ওইটা আমি আগে থেকে প্রেডিক্ট করছিলাম, যার জন্য এগুলা খুব ভালোভাবে পড়েছিলাম। আর আপনার গাইডলাইন গুলো আসলে ভাইয়া অনেক ইফেক্টিভ ছিল আমি মনে করি। আর আপনার কিছু ক্লাসও যে এক্সট্রা কিছু ক্লাস দিয়েছিলেন, যেমন হচ্ছে ওই জারক বিজারকের মনে রাখার ছক, তারপরে হচ্ছে আয়ন শনাক্তকরণ, শিক্ষা পরীক্ষার এগুলো আমি আপনার কাছের ওই ভিডিওগুলো দেখে আমি ওই টাইপে মুখস্থ করেছিলাম। আর ওইটা আমি ভালোভাবেই পেরেছিলাম। এবার পরীক্ষায় ছিল সোনালী বর্ণহীন সোডিয়াম যে দেখায়, এই টাইপের, এটা আমি পেরেছিলাম আপনার ওই ভিডিওর মাধ্যমে। সেই জন্য আপনাকে আসলে অনেক থ্যাংক ইউ ভাইয়া। একটা এমসিকিউ ওইখান আমরা থেকে যদি একদম কমন সেকেন্ড চলে টাইম আসছে। মেডিকেল চান্স পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রিপাতের এই কথাগুলো ফলো করতে হবে, বা রিপাত যেভাবে বলেছে আমরা যদি এভাবে ফলো করি আমরা হচ্ছে সেকেন্ড টাইম দিও ভালো মেডিকেলের চান্স পাবো। আর যারা ফার্স্ট টাইম তারা কিন্তু চাইলে আমরা রিপাতের কথাগুলো ফলো করতে পারি, কারণ কথাগুলো প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এই কথাগুলো ফলো করা উচিত, শুধু ফলো করলে হবে না এবং এই অনুযায়ী আমাদের হচ্ছে পড়াশোনা করতে হবে, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আমরা ভালো মেডিকেলের চান্স পাবো। তো রিপাতের জন্য অনেক হ্যাঁ, অনেক ইনশাল্লাহ। শুভকামনা রইল। রিপাত আর কিছু বলার আছে? হ্যাঁ, আমি বলবো ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে আমি বলবো সেকেন্ড টাইমার হইও না। প্রচুর প্রেসার থাকে। ফার্স্ট টাইমে একটু ডেডিকেশন দিয়ে পড়াশোনা করো, ফার্স্ট টাইমে চান্স পাওয়া সহজ, কারণ তোমরা কখনো হার দেখোনি জীবনে, তোমাদের চান্স পাওয়া সহজ। আর সেকেন্ড টাইমারদের বলবো যে মেডিকেলে চান্স পেতে বুকে অনেক সাহস লাগে, বুকে পাঠা থাকা লাগে, ঠিক আছে? অনেক কিছু ছাড়তে হয়। তুমি সব সেকেন্ড টাইমার হইলে যে সব পড়তে হবে এমন না, গুরুত্বপূর্ণ টপিক গুলোই পড়তে হবে, বইয়ের গুরুত্বপূর্ণ টপিকই। সবকিছু পড়ে কখনোই মনে রাখা সম্ভব নয়। সর্বোপরি আমি এটাই বলবো যে মেডিকেলে চান্স পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তোমরা যথেষ্ট চেষ্টা করবা নিজের সামর্থ্য অনুযায়ী, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তোমার ভাগ্যে যেটা ভালো সেটাই হবে। আমাদের ফ্রি মেডিকেল ও সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। এবছর আমাদের ব্যাচ থেকে অনেক অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। আর আমাদের এই ব্যাচে ক্লাসগুলো অনেক অনেক বেশি ইউনিক, একদম ভিন্ন রকম, কারণ আমরা ক্লাসে পড়া ক্লাসে গুছিয়ে দিই এবং তোমাকে ক্লাসের মধ্যে পড়াগুলো মুখস্থ করে দিই ইনশাআল্লাহ। আর আমাদের এই ব্যাচে তুমি কি কি পাচ্ছ, আমাদের এই ব্যাচে আমরা একদম তোমাকে প্রত্যেকটা ক্লাস একদম মেন বই থেকে নেওয়া হবে, মেন বই দৌড়ে দৌড়ে ক্লাস করা হবে এবং মেন বই লাইন বাই লাইন পড়ানো হবে। অর্থাৎ মেডিকেল এক্সামে যেখান থেকে 60 টাকা ইনশাআল্লাহ তুমি ক্লাসগুলো থেকে কম পাবে ইনশাআল্লাহ।
আর আমাদের এই ব্যাচে কিন্তু আমরা 19 এমসিকিউ প্রত্যেকটা রাইটারের 19 এমসিকিউ সলভ করে দিয়ে থাকি। কারণ মেডিকেল এক্সামে মেডিকেলে চান্স পেতে হলে বা মেডিকেল এক্সাম ভালো করতে হলে 19 এমসিকিউ সলভের কোনো বিকল্প নেই। যার কারণে আমরা একদম প্রত্যেকটা রাইটারের বইয়ে 19 এমসিকিউ একদম দৌড়ে দৌড়ে সলভ করে দিই। এবং এক্সট্রা রাইটারের বই থেকে যতটুকু ইনপুট তোমাকে মুখস্থ করতে হবে ঠিক ততটুকু ইনপুট আমরা ক্লাসের মধ্যে গুছিয়ে দিয়ে থাকি, যাতে তোমার এক্সট্রা একটা ইনপুট নিয়ে একদম কোনো কষ্ট না করতে হয়। এছাড়া মেডিকেল এক্সামে তুমি যদি ভালো করতে চাও, একদম টপ মেডিকেলে পড়তে চাও, তাহলে জিকে ইংলিশে কিন্তু একটু আলাদা জোর দেওয়া লাগে। যার কারণে আমরা আমাদের জিকে ইংলিশটা একটু আমরা জোর দিয়ে থাকি। আমাদের জিকে ইংলিশে অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায় কি তোমার জিকে ইংলিশে কয়েকটা ক্লাস নিয়ে শেষ করে দেয়, কিন্তু আমরা জিকে ইংলিশের উপর জোর দেওয়ার কারণে আমরা জিকে ইংলিশ যতগুলো ক্লাস লাগবে ঠিক ততগুলো ক্লাস দেওয়া হয়। একদম জিকে ইংলিশ দৌড়ে দৌড়ে পড়ানো হয়। প্রিভিয়াস ইয়ারে মেডিকেল ডেন্টাল বিসিএস এর কোশ্চেন সব সলভ করে দেওয়া হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ইংলিশে কোনো রুলস মুখস্থ করে না, একদম ইংলিশ তোমাকে হচ্ছে ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা সলভ করে দিই, যাতে তুমি দেখা মাত্র বলতে পারো যে ভাইয়া এটা ট্রান্সলেট হবে, এটা ট্রান্সলেট হবে। কথা বুঝতে পারছো কিনা? এছাড়া মেডিকেল এক্সামে চান্স পেতে হলে তোমার যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যার কারণে আমরা আমাদের এভাবে থাকছে তোমার ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম, প্র্যাকটিস এক্সাম, মেগা এক্সাম, উইকলি এক্সাম, অর্থাৎ এক্সামের এক্সাম, যাতে তুমি এক্সাম মাধ্যমে একদম মেডিকেলে যে পরীক্ষা দিবা তার জন্য দক্ষ হয়ে উঠো। কথা বুঝতে পারছো কিনা ভাইয়া? এত এত ফিচার। এছাড়া আমাদের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের এই থাকছে গাইডলাইন। তোমার যে কোনো সমস্যায় ভাইয়ের সাথে সরাসরি 24 ঘন্টা তুমি একটা সাপোর্ট পাবা। তোমার যে কোনো সমস্যা ভাই আমি এটা পার্সোনালি সলভ করে দিন, তোমাকে ভাইয়া নিজে সলভ করে দিব। তোমার যেখানে সমস্যা সেখানে আমরা নিজে সলভ করে দিচ্ছি। এছাড়া থাকছে তোমার 24 ঘন্টা গাইডলাইন, অর্থাৎ কিভাবে পড়তে হবে না পড়তে হবে, তোমার কি সমস্যা না সমস্যা সবকিছু ভাই দেখাশোনা করছি, এবং যে কোনো প্রয়োজন সব ভাইয়ের সাথে কথা বলতে পারবে। আর আমাদের ভাইয়া এই ব্যাচের ফি কত? আমাদের এই ব্যাচের ফি অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে অনেক অনেক কম, মাত্র 4080 টাকা, মাত্র 4080 টাকা। আমাদের এই ব্যাচের ফি যাদের দিতে সমস্যা তাদের জন্য কিন্তু তুমি চাইলে এই ফিটা 2 ভাগে ভেঙে দিতে পারবে। অর্থাৎ ভর্তি হওয়ার সময় তুমি 2040 টাকা এবং তোমার সুবিধামতো সময়ে তুমি পরে 2040 টাকা দিলে হবে। কথা বুঝতে পারছো কিনা ভাই? আবার বলছি, এফএস এর ফি হচ্ছে 4080 টাকা। যাদের সমস্যা তারা 2 ভাগে দিতে পারবে। অর্থাৎ ভর্তি হওয়ার সময় তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি 2040 টাকা দিলে হবে এবং পরে 2040 টাকা দিলে হবে। আর ভাই ভর্তি হবে কি হবে? এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করার পর এই নাম্বার বাইকে সরাসরি কল করবা বা এন ওয়াইকে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভাই তোমার কোর্সে অ্যাড করে দিব। এছাড়া তোমার যদি কোনো কথা বলার থাকে বা যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শ বা যে কোনো সাজেশনের জন্য সরাসরি বাইকে এই নাম্বার কল করতে হবে বা এই নাম্বার বাইকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বাইক থেকে জেনে নিতে পারো। তো দেখা হচ্ছে আমাদের প্রি মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।